আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে মনে হয় ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এর জন্য আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া। আল্লাহর কাছে আরো শুকরিয়া জানাই যে আমাদেরকে সুস্থ রেখেছেন তার জন্য। তো বন্ধুরা, আমি মোহাম্মদ মুশফিকুর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা। তোমাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি অর্থনীতি বিষয়ের এইচএসসি অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্থাৎ অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ সামগ্রিক আয় ও ব্যয়ের লাস্ট একটি ক্লাস নেয়ার জন্য। এই ক্লাসটি আমার এই অধ্যায়ের শেষ। বন্ধুরা, বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য লেকচারটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা আমরা এই লেকচারে শিখব গ এবং ঘ এর বিশেষ কিছু গাণিতিক সমস্যার সমাধান, যেগুলো ভালোভাবে আমরা অনুধাবন করলে আমরা উপকৃত হব। তো বন্ধুরা, যাওয়া যাক আলোচ্য বিষয়ে। আলোচ্য বিষয় হচ্ছে একটা ভোগ সমীকরণ দেওয়া আছে। দেখো, একটা ভোগ সমীকরণ সি ইকুয়াল 50 যোগ 50 প্লাস 0.8y। এটা হচ্ছে একটা ভোগ সমীকরণ। ভোগ সমীকরণ থেকে দেয়া হচ্ছে, কোশ্চেনটা দেওয়া আছে যে একটি ভোগ রেখা অঙ্কন করো বা আঁকো। 2 নম্বর কোশ্চেন, একটা সূচি দেয়া আছে। সূচিতে দেখো আয় দেয়া আছে, সঞ্চয় দেয়া আছে, বিনিয়োগ দেয়া আছে। আয় দেখো 300 কোটি টাকা, 400 কোটি টাকা, 500 কোটি টাকা দেয়া আছে। সঞ্চয় দেওয়া আছে 50 কোটি টাকা, 100 কোটি টাকা, 150 কোটি টাকা। বিনিয়োগ আছে ইকুয়াল অর্থাৎ 100 100 100। যখন আয় 300 কোটি টাকা তখন সঞ্চয় 50 কোটি টাকা এবং বিনিয়োগ 100 কোটি টাকা। আয় যখন 400 কোটি টাকা, সঞ্চয় 100 কোটি টাকা এবং বিনিয়োগ 100 কোটি টাকা। আয় যখন 500 কোটি টাকা, সঞ্চয় হচ্ছে 150 কোটি টাকা, বিনিয়োগ হচ্ছে 100 কোটি টাকা। প্রশ্নে বলা হচ্ছে সূচির আলোকে রেখাচিত্রের মাধ্যমে ভারসাম্য আয় স্তর নির্ধারণ করো। 3 নম্বর যে কোশ্চেনটা দেখো যে কোন দেশের মোট ভোগ ব্যয় 500 কোটি টাকা, বিনিয়োগ ব্যয় 200 কোটি টাকা, সরকারি ব্যয় ও সেবা কর্ম ক্রয়ের জন্য ব্যয় 50 কোটি টাকা, প্রবাসে কর্মরত দেশীয় নাগরিকদের আয় 20 কোটি টাকা এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয় 10 কোটি টাকা। কোশ্চেনে বলা হচ্ছে জিডিপি নির্ণয় করো। এখানে আমি একটু অ্যাড করে দিয়েছি আরো একটু তোমাদের ভালো করে বোঝার জন্য। জিডিপি নির্ণয় মানেই হচ্ছে আবদ্ধ অর্থনীতি বা বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক ব্যয়, অর্থাৎ জিডিপিরও যা মান আসবে, অ্যান্সার আসবে আবদ্ধ অর্থনীতিতে সামগ্রিক ব্যয় নির্ণয় করে যদি থাকে, সেম অঙ্ক সেম ভাবেই করতে হবে, যা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আরেকটা কোশ্চেন, জিএনপি নির্ণয় করো। জিএনপি হচ্ছে মুক্ত অর্থনীতি, অর্থাৎ জিএনপিও থাকতে পারে, আবার মুক্ত অর্থনীতিতে যদি দেওয়া থাকে মুক্ত অর্থনীতিতে সামগ্রিক ব্যয় নির্ণয় করো। এইটাও সেম জিনিস, এ কারণে আমি এখানে অ্যাড করে দিয়েছি বন্ধুরা। তো আমরা লেকচারে চলে যাই, অ্যান্সারে কিভাবে আমরা অ্যান্সার গুলো করব। বন্ধুরা দেখো, কোশ্চেন দেয়া আছে, এটা কি ভোগ সমীকরণ। তো দেখো, আয়ের উপর ভোগ নির্ণয় করে ভোগ সমীকরণ হতে ভোগ রেখা আঁকা যায়। আয়ের উপর ভোগ কি করে? নির্ভর করে। আয়ের উপর ভোগ নির্ভর করে ভোগ সমীকরণ হতে ভোগ রেখা আঁকা যায়। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা ভোগ সমীকরণ যেখানে ওয়াই হচ্ছে জাতীয় আয়, সি হচ্ছে ভোগ ব্যয়। এখন দেখো, আমরা যদি এটা থেকে একটা কি করতে বলছে, রেখা অঙ্কন করতে বলছে। আমাদেরকে রেখা অঙ্কন করতে গেলে আমাদেরকে আগে সূচি বের করতে হবে, সূচি তৈরি করতে হবে। সূচি তৈরি করে নিতে গেলে আমাদেরকে কি করতে হবে? মান বের করতে হবে, অর্থাৎ ওয়াই এর মান বের করতে হবে এবং সি এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? ওয়াই এর বিভিন্ন মান ধরে সি এর বিভিন্ন মান নির্ণয় করা যাবে। তো দেখো, এখন ওয়াই এর বিভিন্ন মানে সি এর বিভিন্ন মান নির্ণয় করি। ওয়াই 0 হলে, অর্থাৎ 0 টাকা যদি ধরি, তাহলে ওয়াই 0 হলে সি কত হবে? দেখো, যদি মান বসিয়ে দেই 0, তাহলে কত হবে? ক্যালকুলেশন করলে 50 টাকা পাওয়া যাবে। ওয়াই 100 টাকা ধরলে সি এর মান পাওয়া যাবে 130 টাকা। জাস্ট এখানে ওয়াই এর জায়গায় দেখো বন্ধুরা, ওয়াই, এই যে ওয়াই
এই ওয়াই এর জায়গায় আমি কি করেছি, ওয়াই এর মানটা বসিয়ে দিয়েছি। ওয়াই 100 টাকা যদি হয় তাহলে সি এর মান হবে 130 টাকা। ওয়াই যদি 200 টাকা হয় সি এর মান হবে 210 টাকা। ওয়াই যদি 300 টাকা হয় তাহলে সি এর মান হবে 290 টাকা। এখন কি করব, একটু আগেই বললাম যে মান বসিয়ে কি করব, সূচি তৈরি করতে পারবো। এখন আমার কি হয়েছে, সি এর মানও বের হয়েছে, ওয়াই এর মানও আমার ধরে নেওয়া হয়ে গেছে। এখন দেখো ওয়াই ও সি এর মান বসিয়ে একটি সূচি তৈরি করি। ওয়াই এ কত ধরেছি, 0 ধরেছি, 100 ধরেছি, 200 ধরেছি, 300 ধরেছি, বসিয়ে দিয়েছি। 0 হলে কত হয়েছে, 50 হয়েছে। 100 হলে কত হয়েছে, 130 হয়েছে। 200 হলে কত হয়েছে, 210 হয়েছে। 300 হলে কত হয়েছে, 290 হয়েছে। উপরের সূচি হতে ভোগ রেখা আঁকা হলো, অর্থাৎ সূচি থেকে কি করা যায়, ভোগ রেখা অঙ্কন করা যায়। আমাদের কোশ্চেনই হচ্ছে ভোগ রেখা আঁকতে হবে। তো বন্ধুরা, এই সূচি থেকে আমরা ভোগ রেখা অঙ্কন করব। দেখো যে ও এক্স অক্ষ, একটা অক্ষ আঁকলাম, একটা ও এক্স অক্ষ আর একটা ও ওয়াই অক্ষ। এটা হচ্ছে ও এক্স অক্ষ, এটা হচ্ছে ও ওয়াই অক্ষ। অর্থাৎ ভূমির দিকে যেটা থাকে সেটা সবসময় ও এক্স অক্ষ ধরা হয়, আর লম্ব দিকে যেটা থাকে সেটাকে আমরা কি ধরবো, ও ওয়াই অক্ষ ধরবো। তো বন্ধুরা দেখো যে আয় যখন 0 তখন ভোগ কত, 50। এই দেখো ভোগ কত, 50। কারণ হচ্ছে তোমরা এখানে কোশ্চেন করতে পারো যে আয় যদি 0 টাকা হয় তাহলে ভোগ 50 টাকা হবে কেন। এটাই হচ্ছে একটা বিষয় যে তুমি একজন স্টুডেন্ট, তোমার কিন্তু কোনো আয় নেই, কিন্তু তুমি প্রতিনিয়তই তোমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, কারো না কারো কাছ থেকে কি করতেছো, টাকা নিচ্ছ, খরচ করতেছো। তাহলে তোমার আয় আছে, তোমার আয় নেই। এই কারণে বলা হচ্ছে যে এটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ, অর্থাৎ যে ভোগ আয়ের উপর নির্ভর করে না তাকে স্বয়ংভূত ভোগ বলে। অর্থাৎ প্রত্যেকটা মানুষই প্রাথমিক অবস্থায় কি করে, স্বয়ংভূত ভোগ অর্থাৎ ঋণ করে চলাফেরা করে। তো এই বিষয়টা হচ্ছে প্রাথমিক স্টেজ, যে আয় যখন 0 টাকা তখন ভোগ কত, 50 টাকা। আয় যখন 100 টাকা ভোগ কত, 130 টাকা। আয় যখন 200 টাকা ভোগ তখন কত, 210 টাকা। আয় যখন 300 টাকা ভোগ তখন 290 টাকা। আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে যে সম্পর্ক সূচক বিন্দুগুলা সেটা হচ্ছে দেখো এ বি সি। এই এ বি সি বিন্দুগুলি, আয়ের সাথে এ বি সি বিন্দুগুলো যোগ করলে আমরা কি পাবো, ভোগ রেখা পাবো। তো বন্ধুরা আসো আমরা চিত্রের বর্ণনা দিই। চিত্রের বর্ণনা দেখো, ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে ভোগ ব্যয় দেখানো হয়েছে। জাতীয় আয় যথাক্রমে কত, জাতীয় আয় কত, 0, 100, 200, 300 এবং ভোগ ব্যয় কত যথাক্রমে 50, 130, 210 এবং 290। তো দেখো যে যথাক্রমে দেখা যায় যা যথাক্রমে এ, বি এবং সি বিন্দুগুলির দ্বারা নির্দেশিত হয়েছে। এখন এ, বি, সি বিন্দুগুলি যোগ করে কি পাওয়া যাচ্ছে, দেখো সি, সি প্রাইম রেখা পাওয়া যাচ্ছে। এই সি, সি প্রাইম রেখাকেই বলা হচ্ছে ভোগ রেখা। বন্ধুরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। বন্ধুরা তোমাদের সবারই যে ভুলটা হয় যে তোমরা এই অঙ্কটা করতে গেলে এই 0টা ধরো না, 0টা না ধরেই তোমরা 100 দিয়ে শুরু করো, ডিরেক্ট 100, 200, 300। তাহলে 100 দিয়ে যদি শুরু করো তাহলে তোমার রেখাটা 0 থেকে শুরু হবে। 0 থেকে শুরু হলে তুমি তোমার এই চিত্রটা কি হবে, 0 পাবা তুমি। তো সো বন্ধুরা বি কেয়ারফুল। এখানে তোমাকে এই অঙ্কটা বা ভোগ রেখায় যদি কোনো অঙ্ক আসে তাহলে তোমাকে 0 ধরে, ফার্স্ট টাইম 0 ধরেই অঙ্কটা করতে হবে। মান, ওয়াই এর মান প্রথমে 0 ধরতে হবে, 0 ধরে ক্যালকুলেশন করে বের করতে হবে। তারপরে 0 ধরার পরে চিত্রটা তোমার এভাবে আসবে যে তোমার আয় 0 হলেও ভোগ কিছু না কিছু থাকবে। তো বন্ধুরা ক্লিয়ার হয়ে গেছো যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা ভালো করে লক্ষ্য করবা। 2 নম্বর কোশ্চেন ছিল দেখো যে সামগ্রিক আয় ওয়াই এত, সঞ্চয় এত, মোট বিনিয়োগ, এই একটা সূচি দেওয়া আছে। সূচি থেকে আমাকে কি করতে বলা হবে, যে ভারসাম্য আয় স্তর নির্ণয় করো। তো বন্ধুরা দেখো যে কোন দেশের সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে জাতীয় আয় বের করা যায়। অর্থাৎ সঞ্চয় আর বিনিয়োগ যদি সমান হয় তাহলে আমি কি করতে পারবো, ভারসাম্য আয় স্তর নির্ণয় করতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা কি সূচি দেয়া আছে। তো বন্ধুরা আমরা একটু আগেই করে ফেলেছি যে সূচি থেকে রেখাঙ্কন করা যায়। তাহলে আমরা কি করব, সূচি দেয়াই আছে, সূচি থেকে রেখা অঙ্কন করে সেখান থেকে আমরা কিভাবে সমতা অর্জন করা যায় সেই সমতাটা দেখিয়ে আমরা কি করতে পারবো, ভারসাম্য আয় স্তরটা দেখাতে পারবো। তো বন্ধুরা দেখো যে একটা সূচি দেয়া আছে, একটা সূচি দেয়া আছে। সূচিটা আমরা আগে লিখবো, লেখার পরে উপরের সূচি হতে নিচের রেখাচিত্র অঙ্কন করি। বন্ধুরা আগে রেখাচিত্র অঙ্কন করি। দেখো রেখাচিত্রটা কিভাবে অঙ্কন করেছি, যে
এখানে দাও 0 বা ও এক্স অক্ষ, একটা ও এক্স অক্ষ দেই আর একটা ও ওয়াই অক্ষ দেই। তাহলে ও ওয়াই অক্ষে কি আছে বন্ধুরা, তোমাদের সূচিতে দেয়া আছে কত দেখো, সামগ্রিক আয় 300, 400, 500, সঞ্চয় কত দেওয়া আছে 50, 100, 150, বিনিয়োগ দেওয়া আছে কত 100, 100, 100। তো বন্ধুরা দেখো ও এক্স অক্ষে জাতীয় আয় কত 0, 100, 200, 300, 400, 500, আমার সূচিতে দেওয়া আছে 300, 400, 500 এবং সঞ্চয় দেওয়া আছে 50, 100, 150 আর বিনিয়োগ দেওয়া আছে কত, এই যে বিনিয়োগ রেখা আই প্রাইম হচ্ছে বিনিয়োগ 100। তাহলে বন্ধুরা দেখো যে চিত্রটা অঙ্কন করা হয়ে গেল। দেখো যখন 300 টাকা জাতীয় আয় তখন সঞ্চয় কত 50। আমরা কি করেছি, জাস্ট শুধু সংযোগটা সাধন করেছি। যখন 400 টাকা তখন কত বিনিয়োগ, সঞ্চয় হচ্ছে 100 টাকা। যখন 500 টাকা জাতীয় আয় তখন সঞ্চয় কত 150 টাকা। এখন এখানে আমার বিনিয়োগ রেখাটা আমি 100, যেহেতু সেটা আমি কি করেছি অঙ্কন করেছি, এটা ভূমি অক্ষের সমান্তরাল, যেহেতু 100 আর বাড়েনি এই জন্য এটা কি ভূমি অক্ষের সমান্তরাল। তো বন্ধুরা চিত্রের বর্ণনায় যাই। দেখো ভূমি অক্ষে জাতীয় আয়, লম্ব অক্ষে কি সঞ্চয় ও বিনিয়োগ দেখানো হয়েছে, অর্থাৎ সঞ্চয় বিনিয়োগ। ভূমি অক্ষে জাতীয় আয়, লম্ব অক্ষে সঞ্চয় বিনিয়োগ দেখানো হয়েছে। এখানে দেখো এস প্রাইম হচ্ছে সঞ্চয় রেখা, এস প্রাইম কি সঞ্চয় রেখা, আই প্রাইম হচ্ছে কি বিনিয়োগ রেখা, যা কি ভূমি অক্ষের সমান্তরাল, আর সঞ্চয় রেখা কি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এখন দেখো আমার একটু আগেই আমরা এখানে বলেছিলাম দেখো যে সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে জাতীয় আয় বের করা যায়, অর্থাৎ আমাদেরকে জাতীয় আয় বের করতে বলছে, আয় স্তর বের করতে বলছে। এখন আমরা কি করেছি, সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে। চিত্রে দেখি সঞ্চয় বিনিয়োগের সমতা কোথায় আছে, যে সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে জাতীয় আয় নির্ণয় করা যায়। যেহেতু দেখো আমরা এখানে যে আই হচ্ছে বিনিয়োগ রেখা যা ভূমি অক্ষের সমান্তরাল, সঞ্চয় ও বিনিয়োগ রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। কি করেছে, এই দেখো যে সঞ্চয় রেখা কোনটা এস প্রাইম আর বিনিয়োগ রেখা কোনটা আই প্রাইম, এই দুটা রেখা সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর এই ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুতে ছেদ করে জাতীয় আয় কত হয়েছে 400, সঞ্চয় কত 100, বিনিয়োগ কত 100। তাহলে এই বিন্দু ই বিন্দুতে দেখো সঞ্চয় বিনিয়োগ সমান হয়েছে, এখানে আমার জাতীয় আয় কত পেয়েছি 400। তাহলে বন্ধুরা আমি আমার কি পেয়েছি, বন্ধুরা আমি আমার অপশন পেয়ে গেছি, আমার অ্যান্সার এখান থেকেই আমি পেয়ে গেছি যে আমার অ্যান্সার যেটা চাওয়া হয়েছে, অর্থাৎ ভারসাম্য আয় স্তর, অর্থাৎ আমি এখানে ভারসাম্য আয় স্তর ই বিন্দুতে পেয়ে গেছি, অর্থাৎ ভারসাম্য আয় স্তর কত 400 টাকা। ফলে দেখো বন্ধুরা যে সঞ্চয় বিনিয়োগ রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করে, ফলে ভারসাম্য জাতীয় আয় 400 টাকা নির্ধারিত হয়। এভাবে সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা যায়। বন্ধুরা বুঝে গেছো নিশ্চয়ই। বন্ধুরা নেক্সট অপশনে আমরা চলে আসি। নেক্সট অপশন আমি দেখিয়েছি, একটা কোশ্চেন দেয়া আছে যেখানে ভোগ ব্যয় দেয়া আছে, বিনিয়োগ ব্যয় দেয়া আছে, সরকারি ব্যয় দেয়া আছে এবং কি দেয়া আছে প্রবাসীদের আয় এবং বিদেশিদের আয় দেয়া আছে। বলা হয়েছে জিডিপি নির্ণয় করো, জিএনপি নির্ণয় করো। উত্তরে চলে আসি যে দেয়া আছে দেশের ভোগ ব্যয় সি সমান সমান কত 500 কোটি টাকা, বিনিয়োগ ব্যয় আই সমান সমান 200 কোটি টাকা, সরকারি ব্যয় জি সমান সমান 50 কোটি টাকা, প্রবাসীদের আয় অর্থাৎ এক্স এ কি বোঝাচ্ছে, আয় বলতে আমাদের বোঝাচ্ছে যে এক্সপোর্ট অর্থাৎ আয় বিদেশ থেকে আসবে 20 কোটি টাকা, বিদেশিদের আয় ইম্পোর্ট যেটা আমরা কি করব রপ্তানি করব। একটা হচ্ছে প্রবাসীদের আয় আর একটা হচ্ছে বিদেশিদের আয়। একটা হচ্ছে কি প্রবাসীদের আয় যেটা বিদেশ থেকে আসবে সেটা, আর বিদেশিদের আয় যেটা আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাবে। একটা হচ্ছে এক্সপোর্ট, একটা হচ্ছে ইম্পোর্ট। তো এই অঙ্কটা করতে খুব ইজিলি একটা বিষয়,
আমি কি করব, আমাকে জিডিপি নির্ণয় করতে বলেছে। আমি কি করব, ফার্স্ট টাইম শুরু করব যে জিডিপির সংজ্ঞা কাকে বলে। কোনো নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশীয় এবং বিদেশি নাগরিকদের দ্বারা উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীর আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশ উৎপাদন বা জিডিপি বলে। ঠিক আছে, বা জিডিপি বলে। এখন আমরা জানি মোট দেশজ উৎপাদনের একটা সূত্র আছে, জিডিপি সমান সমান সি যোগ আই যোগ জি, যেখানে সি হচ্ছে কি মোট ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ ব্যয়, জি হচ্ছে কি সরকারি ব্যয়। এই যে জিনিসটা, এটাই হচ্ছে বদ্ধ অর্থনীতি। যদি তোমার কোশ্চেনে আসে যে বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক ব্যয় নির্ণয় করো, তাহলে আমরা কি করব, সেম জিনিস জাস্ট শুধু জিডিপির জায়গায় এই লাগাবো। অর্থাৎ এই তে বোঝাচ্ছে এগ্রিগেট এক্সপেন্ডিচার, অর্থাৎ সামগ্রিক ব্যয়। সামগ্রিক ব্যয় কি বদ্ধ অর্থনীতি, যেহেতু আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট কোনোটাই এখানে সংযোগ নাই, অর্থাৎ একটা দেশের মধ্যে ভৌগোলিক সীমারেখার মধ্যেই, অন্য আমদানি রপ্তানি যেহেতু কিছু নাই, সো এখানে সিআইজি এতটুকুই থাকবে। জাস্ট এখন মানগুলো বসিয়ে দেই বন্ধুরা। দেখো মান দেওয়া আছে কত, সি 500, আই 200, জি 50। মান বসিয়ে দিয়ে কত পেলাম, 750 কোটি টাকা। অতএব জিডিপি বা বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক আয় এই, যদি আমার জিডিপি চাই তাহলে জিডিপি দিয়ে দেবো 750 কোটি টাকা, যদি সামগ্রিক ব্যয় চাই তাহলে সামগ্রিক ব্যয় এই সমান সমান 750 কোটি টাকা। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা কি করব, জিডিপি করেছি, এখন কি করব, জিএনপি করব। আগের মতোই আগে সংজ্ঞা লিখে ফেলবো যে কোনো নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, একটি দেশের প্রকৃত নাগরিক যারা দেশে এবং বিদেশে অবস্থান করতেছে তাদের দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে। আমরা জানি জিএনপি সমান সমান সূত্রটা লিখে ফেলবো, সি যোগ আই যোগ জি। যেহেতু এখানে কি বলা হচ্ছে, দেশি এবং বিদেশি, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা আছে, রপ্তানি এবং আমদানির বিষয়টা। এক্স বলতে হচ্ছে রপ্তানি, এম বলতে হচ্ছে আমদানির যে বিষয়টা। এখানে দেখো সি হচ্ছে ভোগ, আই হচ্ছে বিনিয়োগ, জি হচ্ছে সরকারি ব্যয়, এক্স হচ্ছে রপ্তানি, এম হচ্ছে আমদানি। জাস্ট আমি কি করেছি, সূত্রটা লিখেছি। যদি আমাকে বলে যে মুক্ত অর্থনীতিতে সামগ্রিক ব্যয় নির্ণয় করো, সেম আগের মতোই জাস্ট শুধু এই লাগাবো আর সূত্র যা আছে তাই বসিয়ে দেব। এখন শুধু কি করব, আমি মানগুলো বসিয়ে দেব। সি এর মান 500, আই এর মান 200, জি এর মান 50, এক্স এর মান হচ্ছে 20, এম এর মান হচ্ছে 10। বন্ধুরা এটা যোগ করলে পাওয়া যায় 750, এখানে প্লাস মাইনাস করলে পাওয়া যায় 10। তো সো কি পাওয়া গেল, যে যোগ করলে পাওয়া যাচ্ছে 760 কোটি টাকা। সুতরাং জিএনপি হচ্ছে কত, 760 কোটি টাকা, বা কি বলা হচ্ছে, মুক্ত অর্থনীতিতে সামগ্রিক ব্যয় এই কি এগ্রিগেট এক্সপেন্ডিচার কত, 750 কোটি টাকা। তো বন্ধুরা মোটামুটি বুঝে গেছো বিষয়টা। তো আজকে এ পর্যন্তই, এই অধ্যায় শেষ করে দিলাম। যদি কারো কোনো আরো জানার থাকে এই অধ্যায় সম্পর্কে তোমরা কমেন্টস করবা। কমেন্টস করলে আমি যদি পারি চেষ্টা করব। তো নেক্সট ক্লাসে আমি হয়তোবা 10ম অধ্যায় করাবো, অর্থাৎ মুদ্রাস্ফীতি অধ্যায় যেটা। তো বন্ধুরা নেক্সট ক্লাস দেখার জন্য অপেক্ষায় থেকো। আমি নেক্সট ক্লাস রেডি করে তোমাদের সামনে আবার উপস্থিত হব। তো সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।